বিপিএল এ চট্টগ্রাম পর্বে আজ বিরতি, কাল রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস, আর দ্বিতীয় ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আসলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে শতভাগ জয়ে টেবিলের শীর্ষস্থান দখলের পাশাপাশি প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। নিজেদের সব শেষ ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে চিটাগং কিংস। এক ম্যাচ কম খেলে চিটাগংয়ের সমান 10 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে ফরচুন বরিশাল। খুলনাকে হারাতে পারলে দ্বিতীয় স্থান দখল করবে তারা। 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 4-এ রয়েছে খুলনা। 5-এ থাকা রাজশাহীর পয়েন্ট 6 হলেও তারা খেলেছে 9 ম্যাচ, সমান 2 ম্যাচে 2 জয়ে রয়েছে ঢাকা, আর তলানিতে রয়েছে সিলেট। বিপিএল কাভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সেখানকার আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, আপনি তো চট্টগ্রামে আছেন, আজকে ম্যাচ নেই, অনুশীলন কারা কারা করছে? ধন্যবাদ তহিদা। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম যে ফরচুন বরিশাল তারা অনুশীলন স্থলে চলে এসেছে এবং খুলনা টাইগার্স তারা কিন্তু অনুশীলন করছে। এবং যথারীতি যে জিনিসটা আমরা একটা দেখে থাকি সবসময়, যে টিমের অনুশীলনের কম করে হলেও 1 ঘন্টা আগে মাঠে আসেন মুশফিকুর রহিম। আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। আমরা মাঠে এসে যখন দেখলাম যে কোনো দলই আসেনি, কিন্তু মুশফিকুর রহিম চলে এসেছে। তারপরই কিন্তু খুলনা টাইগার চলে আসে এবং তারপরই ফরচুন বরিশাল আসে। ধারণা করা হচ্ছে যে কম করে হলেও 1 ঘন্টা আগে মুশফিক এসেছিলেন স্টেডিয়ামে এবং এসেই কিন্তু তিনি আসলে ব্যাট নক করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা স্ট্রেচিং করছে খুলনা টাইগার্সের ক্রিকেটার আছে এবং তার সাথে ফরচুন বরিশালেরও কয়েকজন আছেন। তারা আসলে মানে অনুশীলনের পূর্ব প্রস্তুতি যেটা হয়ে থাকে, স্ট্রেচিং কিংবা ড্রেস চেঞ্জ, এরকম কিছু কিছু বিষয় থাকে, সেগুলোই আসলে করছেন। এবং এবারের বিপিএলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে 4টা দল এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে আছে, তাদেরই সম্ভাবনা বেশি। আপস অ্যান্ড ডাউন যদি না থাকে তাহলে কিন্তু অনেকটাই ধরে নেওয়া যায় যে প্রথমে রয়েছে রংপুর রাইডার্স, তারপরে ফরচুন বরিশাল, তারপরে রয়েছে খুলনা টাইগার্স। এইভাবে যদি আমরা মার্ক করি তাহলে কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে কার দৌড় কত দূর পর্যন্ত এ পর্যন্ত যেটা দেখা গেছে। তবে সবচেয়ে ভাবনার একটা বিষয় কিংবা কি বলবো, আফসোসের একটা বিষয় ঢাকা ক্যাপিটালস। যে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে অনেকেই প্রত্যাশা করেছিলেন যে ঢালিউডের একজন হিরো তিনি দল কিনেছিলেন এবং সেই দলটা ভালো কিছু করবে এবং কালারফুল হবে। কিন্তু আমরা যতটা জানতে পেরেছি যে ঢাকা ক্যাপিটালস যখন প্রথম ম্যাচ হারে মিরপুরে, তারপর থেকে আর কখনোই খেলা দেখতে আসেনি। ঢাকা ক্যাপিটালসের ওনারদের মধ্যে একজন শাকিব খান, যিনি হিরো। তো সেটা নিয়ে কিছুটা দ্বন্দ্ব। ঢাকা ক্যাপিটালসের আমরা এ পর্যন্ত যেটা দেখলাম যে আসলে তারা 9টা ম্যাচ খেলে ফেলেছে। প্রত্যেকটা দলের জন্য 12টা করে ম্যাচ কিন্তু নির্ধারিত, একে অপরের সাথে 2বার করে মোকাবেলা করবে। সেখানে ঢাকা ক্যাপিটালস 9টা ম্যাচ খেলে 2টা ম্যাচ জিতেছে, অর্থাৎ 4 পয়েন্ট। এবং সেই 4 পয়েন্ট নিয়ে আসলে কতটা কি করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তো এখন ঢাকা ক্যাপিটালসকে যেটা করতে হবে, সে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। উপরের যে দলগুলো আছে তাদের মধ্যে আপস অ্যান্ড ডাউন হলে হয়তোবা একটা সম্ভাবনা জাগতে পারে। পাপন, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি যেহেতু চট্টগ্রামে আছেন, গতকালকে তামিম ইকবাল সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে, এবং তার কিছুক্ষণ পরে দাভিদ মালান একটা সংবাদ সম্মেলন করেছেন। তারা দুজনই আসলে একই কথা বলেছেন, কিন্তু দাভিদ মালানের সেই সংবাদ সম্মেলনটা আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে সবার প্রবেশাধিকার ছিল না, এমনকি আপনিও সেখানে যেতে পারেননি। এই বিষয়ে আসলে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কি আপনাকে কিছু জানিয়েছে? ইন্টারেস্টিং। তামিম ইকবাল যে কাজটি করেছিলেন অর্থাৎ মাঠে, সেটা নিয়ে আসলে কয়েকদিন ধরেই খুব আলোচনা সমালোচনা চলছে। প্রথমত সাব্বির রহমানের সাথে তিনি তর্কে জড়িয়েছিলেন, দ্বিতীয়ত তিনি দাভিদ মালানের সাথে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, এরকম একটা দৃশ্য যখন টিভিতে দেখা গেছে, সেটা নিয়ে কিন্তু ঘোরতর সমালোচনা শুরু হয়েছিল যে আসলে তামিম ইকবালের সমস্যাটা কোথায়, তিনি কেন বারবার মাঠে মেজাজ হারাচ্ছেন। পরবর্তীতে গতকাল আমরা যেটা দেখতে পেলাম যে লিমিটেড কয়েকজন জার্নালিস্টকে আমন্ত্রণ করা হয়েছে এবং সেই আমন্ত্রণের হেতু কেউ শুরুতে বুঝতে পারেনি। পরবর্তীতে দেখা গেল যে দাভিদ মালান তিনি আসলে গণমাধ্যমের সামনে আসলেন। তামিম ইকবাল যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ফেসবুকে তার ঘণ্টাখানেক আগে, সেই কথাগুলোর জন্য পুনরাবৃত্তি করলেন দাভিদ মালান যে আসলে তামিম ইকবালের সাথে কিছুই হয়নি এবং তোমরা যারা সাংবাদিক এটা নিয়ে সংবাদ করেছো, সংবাদের শিরোনাম করেছো, তোমরা ভুল করেছো। আসলে আমার কথা হচ্ছিল যে প্রতিপক্ষের একজন ক্রিকেটারের সাথে, এবং সেটাকেই আসলে বলা হচ্ছে যে তামিম ইকবালের সাথে তর্কে জড়িয়েছি। এরকম একটা মানে সংবাদ সম্মেলন বলবো না ঠিক, যেহেতু লিমিটেড কয়েকজন সাংবাদিককে ডেকে এই ধরনের কথা বলা হয়েছে, সুতরাং এটাকে ওই অর্থে ঠিক সংবাদ সম্মেলন বলা যায় না। ব্যাপক অর্থে যদি আপনি এটাকে বোঝাতে যান তাহলে কিন্তু সব গণমাধ্যমকেই ডাকা
মানে ডাকতে হতো এবং সবার সামনে এই কথাগুলো বলা হতো। এটা হয়তো তাদের কোনো স্ট্র্যাটেজি হতে পারে। তবে হ্যাঁ, এটা একটা কথা যে যখন আপনি দাভিদ মালানের সাথে আপনার তর্ক হলো কিংবা তর্ক হলো না, সেই বিষয়টা পরিষ্কার করার জন্য গণমাধ্যমের সামনে আপনি দাভিদ মালানকেই পাঠালেন এবং ফেসবুকে আপনি নিজেও পোস্ট দিলেন, তার মানে হচ্ছে আপনি পরিষ্কার করতে চাইলেন তার সাথে আপনার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু সাব্বির রহমানের সাথে জুনিয়র, আপনার চেয়ে অনেক জুনিয়র একজন ক্রিকেটার, তার সাথে যখন আপনি তর্কে জড়ালেন এবং সেই বিষয়টা নিয়ে যখন আপনি কোনো উচ্চবাচ্য করলেন না, তাহলে কিন্তু ধরেই নিতে হবে সাব্বির রহমানের সাথে কিছু একটা হয়েছিল এবং সেই কথাগুলোও কিন্তু গণমাধ্যমে আমরা শুনতে পেরেছি, ওয়ান এয়ারেও শুনতে পেয়েছি টিভির, এবং সেখানে অশালীন কথাও মানে বাক্য ব্যবহার করা হয়েছে। সুতরাং তামিম ইকবাল ধন্যবাদ আপনাকে, থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব।